নির্বাচন কমিশনটাকে আজকে জ্ঞানেশ কুমার বিজেপির পার্টি অফিস বানিয়ে দিয়েছে। এসআইআর এটা হচ্ছে একটা মুখোশ, যার আড়ালে আসলে সিএ এনআরসির নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে লজিকগুলো সেগুলোকে আইনিভাবে প্রয়োগ করা হচ্ছে। বড় রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে এসআইআরের বিরোধিতা খুব কম করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দেরি করে যা করার করেছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে দুটো বাজে জিনিস হচ্ছে, আমরা কেউ নজর দিচ্ছি না। আমরা অত্যাধিক এআই নির্ভর একটা পদ্ধতিকে মেনে নিয়েছি, যেখানে আমরা ছোট ছোট কাজ, ভিডিও এডিট করা, একটা লেখা লেখানো, এই কাজগুলোতেই এখন এআই পুরো করে উঠতে পারেনি। সেখানে নাগরিকত্ব নির্ধারণ, ভোটার তালিকা সংশোধনের মতো বিষয় এআই দিয়ে করানো হয়েছে। যে আমি মানুষের ভবিষ্যৎ একটা যন্ত্রের হাতে তুলে দিচ্ছি, একটা সিস্টেমের হাতে তুলে দিচ্ছি। সারা পৃথিবী ইসরায়েলের মুখে থুতু ফেলছে, আর নরেন্দ্র মোদী গিয়ে ইসরায়েলের প্রশংসা। নরেন্দ্র মোদী পার্লামেন্টে এফস্টিন ফাইলসের জবাব দেননি। নরেন্দ্র মোদী পার্লামেন্টে দাঁড়িয়ে এই যে ট্রেড ডিলটি তিনি করে এসছেন আমেরিকার সঙ্গে, আর দেশটা বেঁচে এসছেন, তার জবাব দেননি। এখন উনি ইসরায়েলে গেছেন, আমি জানি না আরেকবার নাচতে গেছেন কিনা। যে বিজেপি এ রাজ্যে যা সিট পাবে, সেই সিট দেখার পর শুভেন্দুর চাকরি থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আপনারা বারংবার করে মিছিলে বলছেন যে অসাংবিধানিক এসআইআর বাতিল করতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে 28 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে, কোনোভাবে তো এসআইআর বাতিল হচ্ছে না, কি বলবো? এটা তো আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার যে মূলধারার যে রাজনৈতিক দলগুলো ছিল, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, তৃণমূল হতে পারে, তারা কেউ জোর গলায় এসআইআর বাতিল করার কথা বলল না। এটা তাদের ক্ষতি করেছে। তার কারণ হচ্ছে, আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে বিহারে যখন এসআইআরের পদ্ধতি শুরু হয়েছিল, তখন অন্য যে রাজনৈতিক দলগুলো সেখানে বড় বিজেপি বিরোধী শক্তি হিসাবে ছিল। সেটা কংগ্রেস হতে পারে, আরজেডি হতে পারে, সিপিআইএমের লিবারেশন হতে পারে। তারা সবাই কিন্তু লিবারেশন খানিকটা সতর্কতা দেখিয়েছে, কিন্তু কংগ্রেস এবং আরজেডি তারা এসআইআরের বিরুদ্ধে সেইভাবে লড়াই করেন। এটা বলতেই হবে। এই ক্রিটিসিজম যদি না থাকে, আত্মসমীক্ষা যদি না থাকে, তাহলে আমরা এটাকে বুঝতে পারবো না। বড় রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে এসআইআরের বিরোধিতা খুব কম করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দেরি করে যা করার করেছেন। এটা প্রথমত অনেকটা দেরি হয়ে গেছে। যদি আমরা আরও আগে, আমরা কেন নামতে হবে আমাদেরকে? আমরা তো গণ আন্দোলনের মানুষ, আমরা সবসময় রাস্তাতেই থাকি। কিন্তু বড় রাজনৈতিক দল যাদের এ রাজ্যে সবচেয়ে বেশি স্টেক রয়েছে, তারা কিন্তু অনেক দেরি করেছে। এমনকি অনেক সময় হিপোক্রেসিও দেখিয়েছে, কোনো সময় কথা বলেনি। এবং মমতা ব্যানার্জিও যতদিনে আলটিমেট পদক্ষেপগুলো নিয়েছেন, সুপ্রিম কোর্ট গেছেন, ইলেকশন কমিশনারের সাথে কথা বলেছেন, এবং আমার বলা উচিত যে জ্ঞানেশ কুমার তারপরেও তার সঙ্গে খুব অভব্য আচরণ করেছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে বাইরে বসিয়ে রেখেছে, তাকে 20 মিনিট বসিয়ে রেখেছে। এই জিনিস কিন্তু একজন ইলেকশন কমিশনার কোনোদিন ভারতের ইতিহাসে করেনি। এই কাজ সে করেছে। কাজেই আমার নিজের মনে হয় যে অনেকটা দেরি হয়ে গেছিল, কিন্তু দেরি হলেও এখন এতটাও দেরি হয়ে যায়নি। বিহারের ক্ষেত্রে হতে পারে, বিহারের ক্ষেত্রে বিহারের মানুষজনকে এখন ওখানে কিন্তু আবার ভোট করানোর দাবি উঠেছে। বিহারের মানুষজন কিন্তু চাইছেন আবার ভোট হোক, কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা এখনও এতটা দেরি করে ফেলিনি। আমার নিজের মনে হয় যে আমরা এখনও এই লড়াই আন্দোলনগুলো জারি রাখলে এসআইআর বাতিল হবে কি হবে না সেটা মূল প্রশ্ন না, সেটা আমাদের রাজনৈতিক দাবি। আমরা চাই পুরো প্রসেসটাই বাতিল হয়ে যাক। তালিকা বেরিয়ে গেলেও প্রসেস বাতিল হতে পারে, এরকম কোনো বড় ব্যাপার না। তালিকা বেরিয়ে গেল, তারপরে এটা পুরোটাই বাতিল হয়ে গেল, সেটা হতেই পারে। সেটার জন্যই এই লড়াইটা। কিন্তু একেবারে প্রথম দিন থেকে যে লড়াইয়ের কথা মূলধারা রাজনৈতিক দলগুলো লড়ার কথা ছিল, তারা লড়েনি, এটা প্রথমেই বলছি। শুভেন্দু অধিকারী বা বিজেপি থেকে বলা হচ্ছে যে 60 লক্ষ বা তারও অধিক মানুষের নাম বাদ যাবে, তখন কি করবেন আপনারা? শুভেন্দু বলেছেন 60 লক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 1,20,00,000। আমরা এইটা বাড়িয়ে 2 কোটি 2.5 কোটি বলতে পারি, কিন্তু এই সংখ্যাটা ম্যাটার করছে না। একজন মানুষও যদি বাদ যায় তাহলেও সেটা অপরাধ। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে দুটো বাজে জিনিস হচ্ছে, আমরা কেউ নজর দিচ্ছি না। আমরা অত্যাধিক এআই নির্ভর একটা পদ্ধতিকে মেনে নিয়েছি। আমার দৈনন্দিন যে কাজ, সে কাজের মধ্যে কোন কাজটা এআই করে দেয় ভাই? তোমরা যে ফিল্ডে আছো মিডিয়ায়, তোমরা কি এখন এআই যথেষ্ট ভালোভাবে এসছে, প্রফেশনালি এসছে, সবাই এআই টুলগুলো ব্যবহার করছে, তোমরা মিডিয়ার লোকজন সব কাজ এআই দিয়ে করাচ্ছ? কেন করাচ্ছ না? কারণ এআই ইনএফিশিয়েন্ট, সে এনাফ এফিশিয়েন্ট নয় সব কাজ করার জন্য। যেখানে আমরা ছোট ছোট কাজ, ভিডিও এডিট করা, একটা লেখা লেখানো, এই কাজগুলোতেই এখনও এআই পুরো করে উঠতে পারেনি। সেখানে নাগরিকত্ব নির্ধারণ,
ভোটার তালিকা সংশোধনের মতো বিষয় এআই দিয়ে করানো হয়েছে। এটা অপরাধ এবং এটা কিন্তু সাইলেন্ট গণহত্যা, যে আমি মানুষের ভবিষ্যৎ একটা যন্ত্রের হাতে তুলে দিচ্ছি, একটা সিস্টেমের হাতে তুলে দিচ্ছি, যে এআই বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয়ত, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কি হচ্ছে? তোমার পদবী মুখোপাধ্যায়, আমার পদবী মুখার্জি। এই মুখোপাধ্যায় আর মুখার্জির পার্থক্য নির্বাচন কমিশন বুঝতে পারছে না, তো তুমি হয়ে যাবে বেনাগরিক। মানে মোহাম্মদ কেউ যদি পুরো বানান লেখে আর কেউ যদি এমডি লেখে, সেটা বুঝতে পারছে না। এই যে বানানগত সমস্যা, এটা আমাদের সাংস্কৃতিক ডিফারেন্সের জন্য হচ্ছে। প্রত্যেকের সংস্কৃতিতে নিজের নিজের মতো করে নামের বানান লেখা হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা বোঝার জন্য এআই নির্বাচন কমিশনের প্রয়োজন হয় না, সাধারণ বুদ্ধির প্রয়োজন হয়, যেটা আগে হতো। হোয়াট অ্যাবাউট কমন সেন্স? যে বাড়িতে মানুষজন যাবে, তারা দেখবেন যে এই বানানটা কে লেখে। আপনার বাড়িতে কি এইভাবে ভট্টাচার্য লেখা হয়? আপনার বাড়িতে কি এইভাবে সাহা লেখা হয়? আপনার বাড়িতে কি এইভাবে সাউ লেখা হয়? আপনার বাড়িতে কি ওইভাবে মোহাম্মদ লেখা হয়? এটা তো নির্বাচন কমিশনের কাজ করবে যারা, তাদের এফিসিয়েন্সির প্রশ্ন। আমি নাগরিক হয়ে এই হিসাবটা দেবো কেন? শুভেন্দু অধিকারী মন্তব্যকে কি বলবেন? বারংবার যে উনি হুমকি দেন। আমি সেটাই বলছি যে এই পুরো ব্যবস্থাটা এই জন্যই বানানো হয়েছে, যাতে খুব সহজে মানুষকে বেনাগরিক করে দেওয়া যায়। আসলে এরা বুঝেছে যে সিএ, এনআরসি এসব বাংলায় কিচ্ছু করতে পারবে না। এসআইআর হচ্ছে, এটা হচ্ছে একটা মুখোশ, যার আড়ালে আসলে সিএ, এনআরসির নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে লজিকগুলো, সেগুলোকে আইনিভাবে প্রয়োগ করা হচ্ছে। শুভেন্দু অধিকারী তো এটাই চায়। এটা যদি না হয়, বিজেপি এখানে সবাই ইতিমধ্যে বুঝে গেছে। আমি জ্যোতিষী নই, কিন্তু আমি এর ভবিষ্যৎবাণী করতে পারি যে বিজেপি এ রাজ্যে যা সিট পাবে, সেই সিট দেখার পর শুভেন্দুর চাকরি থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। এটা ওরা বুঝে গেছে, তাহলে ওদের কী দরকার? বলছেন 200 পার। হ্যাঁ, ওরা 200 পার তো বলেছে, অনেকবার বলেছে, আগেরবারও বলেছে, আমি দেখেছি 200 পার। অযোধ্যায় রাম মন্দির বানিয়ে বিজেপি হেরেছে। কাজেই আমার নিজের মনে হয় না যে বিজেপির এইসব ভবিষ্যৎবাণী, চাণক্য নীতি, এসব 2024-এর পরে শেষ হয়ে গেছে। এসব কিছু নেই, কোনো মোদি হাওয়া নেই। নরেন্দ্র মোদী পার্লামেন্টে এফস্টিন ফাইলসের জবাব দেননি। নরেন্দ্র মোদী পার্লামেন্টে দাঁড়িয়ে এই যে ট্রেড ডিলটি তিনি করে এসছেন আমেরিকার সঙ্গে, আর দেশটা বেঁচে এসছেন, তার জবাব দেননি। এখন উনি ইসরায়েলে গেছেন, আমি জানি না আরেকবার নাচতে গেছেন কিনা, কিন্তু ওখানে গেছেন। ওখানে গিয়ে উনি একটা গণহত্যাকারী দেশ, যে দেশটা ফিলিস্তিন এবং গাজার উপর যে ভয়ানক রকমের অত্যাচার, নৃশংস গণহত্যা চালাচ্ছে, সেই দেশটাকে সমর্থন করতে গেছেন। হ্যাঁ, কালকেও আপনি নরেন্দ্র মোদীর ভাষণ দেখবেন, তিনি সারাদিন ইসরায়েলের প্রশংসা করে গেছে। সারা পৃথিবী ইসরায়েলের মুখে থুতু ফেলছে, আর নরেন্দ্র মোদী গিয়ে ইসরায়েলের প্রশংসা করছে। তো এইটা হচ্ছে ওদের কারিকুলাম। কাজেই ভোট টোটের সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। পশ্চিমবাংলায় ভোট মানুষ দেবেন নিজেদের রুটি রোজগারের লড়াইয়ের ভিত্তিতে। তিনি 5 বছরে কী পেয়েছেন, তার ভিত্তিতে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আইএসএফ এইসব দলের মধ্যে একটা প্রতিযোগিতা হলেও হতে পারে। তৃণমূল এই প্রতিযোগিতায় স্বাভাবিক কারণেই শাসক দল হিসাবে অনেক এগিয়ে আছে। এবার এই প্রতিযোগিতাটা আমি বুঝি, বিজেপি এখানে কোন প্রতিযোগিতায় আছে? আপনি আজকে উত্তরবঙ্গে দেখুন, বড় বড় নেতারা তারা কিন্তু চলে যাচ্ছেন। কার্শিয়াংয়ের নেতারা চলে গেছেন, জন বার্লা চলে গেছেন। গ্রাসরুট লেভেলে আরএসএসের কর্মীরা, সরাসরি বলছি, এটা তৃণমূল অস্বীকার করবে না, দক্ষিণবঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একাধিক লোকজন তো তৃণমূলের সঙ্গে কাজ করছেন। তো কী হবে? আরএসএস যেখানে বিজেপির পাশে নেই পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে কিছু পকেট বাদ দিয়ে সেখানে ওদের ভোট হবে। ওরা ওই স্বপ্নটা দেখতে থাকুক শুভেন্দু, কিন্তু আমি বলছি যে এই জিনিসটা এইটার জন্য নয়। আমরা নাগরিক থাকবো কি থাকবো না, আমি ভোটার থাকবো কি থাকবো না, একটা নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের কোন অধিকারে আমার ভোটাধিকার কেড়ে নেওয়ার এই ষড়যন্ত্রটা করছে? আর এটা দুর্ভাগ্যের যে নির্বাচন কমিশন আমাদেরকে দেশের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন দিয়েছে, যে নির্বাচন কমিশনার আমাদের টিএন সেশন দিয়েছেন, এরকম নিরপেক্ষ নির্বাচন কমিশনার দিয়েছে, সেই নির্বাচন কমিশনটাকে আজকে জ্ঞানেশ কুমার বিজেপির পার্টি অফিস বানিয়ে দিয়েছে। এটা দুঃখের, এটার বিরুদ্ধে রাস্তায় নামতে হবে। এবং 28 তারিখের লিস্ট আমরা দেখব। লিস্ট যদি এক্সক্লুশনারি হয়, লিস্টে যদি দেখি দলিত, আদিবাসী, গরিব, মুসলমান মানুষজন, মহিলারা বাদ পড়ে যাচ্ছেন, আমরা কিন্তু আরও 3 গুণ দ্বিগুণ শক্তি নিয়ে রাস্তায় নামবো। এবং যা হবে দেখা যাবে। কেন্দ্রীয় বাহিনীর ভয়ে গণ আন্দোলন পিছিয়ে যাবে না, এসআইআর বিরোধিতা পিছিয়ে যাবে না।